আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে রাজ্যের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গে কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী ৩-৪ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করে সভা দিনের মতো মুলতবি করা হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দলত্যাগী ২০ জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে তাদের সাংসদ পদ বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 49টি রাস্তার উদ্বোধন করা হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। সারা দেশের 9,44,00,000-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000-এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প। কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছ বাজার ও নদিয়ার হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার ও সিমেন্ট ব্যাংক চালু হবে তার হাত ধরে। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরে রাত্রিবাস করবেন লোকভবনে। রবিবার 21শে জুন সকালে রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের পালনের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, 20শে জুন শুধুমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি পশ্চিমবঙ্গের আত্মমর্যাদা রক্ষার দিন ও পশ্চিমবঙ্গকে বিভাজনের অন্ধকার থেকে রক্ষা করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কঠোর অবস্থান ও অদম্য সংকল্পের দিন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার 11টি স্থান ও রাজ্যের বিভিন্ন জেলায় আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন। তা শেষ হয় মহাকরণের সামনে। সেখানে যোগ চর্চায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তিনি 21শে জুন শহরের 141টি ওয়ার্ড তিনি 21শে জুন শহরের 144টি ওয়ার্ড ও রাজ্যের সর্বত্র যোগ দিবসে অংশ নিয়ে নতুন রেকর্ড তৈরি করার জন্য সকলের প্রতি আবেদন জানান। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই ম্যারাথন দৌড় কলকাতার মানুষ যেভাবে উৎসাহ ও সদর্থক ভাবনা নিয়ে অংশগ্রহণ করেছেন তা অনুপ্রেরণা যোগাবে। सशक्तता प्रदान करती है, जबकि ध्यान हमें आत्मिक शांति, एकाग्रता और मानसिक संतुलन देता है। आज की तेज रफ्तार जिंदगी में हम अपने शरीर को तो सक्रिय रखते हैं, लेकिन मन को शांत रखना भी उतना ही आवश्यक है। इसलिए दौड़ से ध्यान केवल एक कार्यक्रम नहीं, बल्कि एक जीवन दर्शन है जो हमें गति के साथ, स्थिरता और सफलता के साथ संतुलन का मार्ग दिखाता है।
আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, গতকালই রাজ্যের পক্ষ থেকে লিখিতভাবে একটি চিঠিতে আদালতকে একথা জানানো হয়েছে। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। গয়াবাড়ি, লেবং, খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। বড় দুর্যোগ না হলে আগামী 4-5 দিনের মধ্যে দুধিয়া সেতু চালু করা সম্ভব হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। দুর্যোগে মৃত আলিপুরদুয়ারে হাসিমারার ভোলানাড়ার 4 বছরের শিশু জয়া ওরাওয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। কোথাও কোনো পর্যটক আটকে থাকলে রাজ্য সরকারের উদ্যোগে বিকল্প পথে তাদের নামিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আলিপুরদুয়ারের একটা বাচ্চা, তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাকে তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে খোঁজ খবর রাখা হচ্ছে এবং যা যা মেজার নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণেই আছে এবং পর্যটকদের আটকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার আজ উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। সাংসদ রাজু বিস্তাও আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে আগামী 3-4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এটি আগামী 3 দিন পর্যন্তই কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। কলকাতাতে আজ রাত্রের দিকে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা, আবার আগামীকাল সকালের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পূর্বাভাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে। একটি প্রতিবেদন। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি, অন্যদিকে টানা বর্ষণে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আয়োজকদের উদ্বেগ বাড়াচ্ছে। তবে যোগ দিবসের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঠিকঠাক হবে, কোনো অসুবিধা হবে না। এই সময় বর্ষার মরশুম, সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এই কাজ করছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বাসের মধ্যেও বাস্তব ছবিটা চিন্তা বাড়াচ্ছে। বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। ঠনঠনিয়া, সেন্ট্রাল এভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, আরজিকর হাসপাতাল সংলগ্ন এলাকায় এখনো জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে রেড রোডে লক্ষাধিক মানুষের সমাগম নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমবার বিজেপি সরকারের আমলে রেড রোডে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে যোগাভ্যাসে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। ভোর 4টে থেকে বিশেষ মেট্রো পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে আজ শোক প্রকাশ করা হয়। নবগঠিত সরকার আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি সুজয় পাল। দলত্যাগী 20 জন সাংসদের বিরুদ্ধে ডিসকোয়ালিফাইং পিটিশন দাখিল করে সাংসদ পদ বাতিল করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ দিল্লিতে লোকসভার অধ্যক্ষের কাছে এই সংক্রান্ত দাবিপত্র দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি জানিয়েছেন সংবিধান অনুযায়ী 20 জনের সদস্য পদ খারিজ হয়ে যাওয়া উচিত। এদিকে শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গৌতম দেব শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদে ইস্তফা দিয়েছেন। মুর্শিদাবাদের কান্দি পুরসভার তৃণমূল কংগ্রেসের পৌরপিতা জয়দেব ঘটকও আজ ইস্তফাপত্র পেশ করেছেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় 2 আইপিএস আধিকারিক ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে আজ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30 অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক, প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী।
21শে জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ড অভিজিৎ ঘোষ। সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন। राष्ट्रीय सिकल सेल एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। ये संतोष की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सीमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रॉक्सीमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है, बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है। নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায়, সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হলো। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার ও আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হলো। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30টায়। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30টায় স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখনকার মতো এ পর্যন্ত।